স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH যে কথাটা বলছিলাম, বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ ভারতবর্ষ প্রত্যেককে স্বাগত জানাবে, ভারতবর্ষ প্রত্যেককে স্বাগত জানিয়ে এসেছে। কিন্তু ভারতবর্ষ তো আজীবন ধর্মশালা হিসেবে থাকতে পারে না। আজ কিশলয়ের অগ্নিমানে আমি ময়ূখ এই বিতর্ক করব, এবং কেন এই বিতর্কের প্রয়োজনীয়তা হলো, দেখুন দুটো কারণে। এক, আজ যে বিতর্কটা নতুন করে উস্কে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত। দীপঙ্কর দত্ত রিফিউজি সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে তার মৌখিক পর্যবেক্ষণ দেন যে ভারত ধর্মশালা নয়, উদ্বাস্তুদের সবাইকে ভারতে রাখা এই মুহূর্তে সম্ভব নয়। উদ্বাস্তুদের যদি মনে হয় তারা অন্য কোনো দেশে যাবে। শ্রীলঙ্কার একজন তামিল, সে এই দেশে নাগরিকত্ব নিয়ে বা উদ্বাস্তু হয়ে বছরের পর বছর থাকার পরিকল্পনা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ এই মুহূর্তে কিছু দেয়নি, কিন্তু পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের মৌখিক পর্যবেক্ষণ অর্থাৎ ভার্বাল এই মুহূর্তে যে কমিউনিকেশন, তাতে সুপ্রিম কোর্ট বলে যে তার যদি মনে হয় সে অন্য দেশে চলে যেতে পারে। শ্রীলঙ্কায় যদি তার মনে হয় যে তার থ্রেট পারসেপশন রয়েছে, অর্থাৎ তাকে মেরে ফেলে দেওয়া হতে পারে হয়তো, তাহলে সে অন্য দেশে যাক। কিন্তু ভারত সবার জন্য এই মুহূর্তে উদ্বাস্তুদের জন্য দরজা খুলে বসে থাকতে পারে না। ভারতবর্ষে আমাদের 140 কোটির পপুলেশন, এই মুহূর্তে জনসংখ্যা 140 কোটি। এই 140 কোটি মানুষের আমরা ভাত, মাথার চাল, আশ্রয়, চাকরি, এই সমস্ত কিছু কি সুনিশ্চিত করতে পারছি যে আমরা উদার মনস্ক হয়ে অন্যদেরকে এই মুহূর্তে ডাকবো, অন্যদেরকে বলবো এই মুহূর্তে আসুন, তারা এসে আমাদের ভাতের থালায় তারা নিজেরা এই মুহূর্তে অংশ হন, আমাদের ভাতের থালা সেগুলোকে আমরা এই মুহূর্তে কি আমাদের অপশন আছে যে আমরা দিয়ে দেব, আমরা ভাগ করে নেব? নেই বোধহয়। এবং নেই বলেই এই বিতর্কটা আবারও করা প্রয়োজন। এক লাইনের বিতর্ক, কিশলয়ের অগ্নিমানে আজ এক লাইনের এই বিতর্ক, যে বিতর্ক এই মুহূর্তে আমাকে করতে হচ্ছে, সে বিতর্কের লাইনটা খুব সিম্পল। এক, ভারত ধর্মশালা নয়, আজীবন ভারতবর্ষে থাকবো, খাবো, অনুপ্রবেশ করে এখানে চলে আসবো, তারপর আধার কার্ড নিয়ে এখানেই বসবাস করব, এটা হতে পারে না। দুই, এবার কড়া হাতে এই রোহিঙ্গা যারা রয়েছে তাদেরকে ভারত থেকে পুশব্যাক, অর্থাৎ ভারত থেকে বিতাড়িত করার সময় এসেছে। দেখুন, একটা সময় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আমরা দেখতাম বেড়া দিয়ে বানানো রোহিঙ্গা ক্যাম্প, ত্রিপল টাঙানো রোহিঙ্গা ক্যাম্প, তারপরে দেখলাম সেগুলো টিনের হয়ে গেছে, অ্যাসবেস্টাসের হয়ে গেছে। এরপরে হয়তো রোহিঙ্গা ক্যাম্পগুলো কংক্রিটের হয়ে যাবে। রোহিঙ্গাদের কাছে অনেকে অভিযোগ করেন আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, রোহিঙ্গারা বিভিন্ন জায়গাতে চাকরিতে ঢুকে পড়েছেন। এমনকি রিপাবলিক নেটওয়ার্কের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমরা দেখেছি ব্যাঙ্গালোরে গিয়ে এই রোহিঙ্গারা বিভিন্ন কর্মচারী হিসেবে কাজ করছে। বিতর্কটা শুরু করব, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এই যারা বাইরে থেকে আসছেন তাদের নিয়ে, বা যারা বাংলাদেশি তাদের নিয়ে, বা যারা উদ্বাস্তু তাদের নিয়ে অনেক কথা বলেছেন। দেখুন, উদ্বাস্তু নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আমি নিজে উদ্বাস্তু বাড়ির সন্তান। 1947 সালে আমার পরিবার ভারতবর্ষে চলে এসেছিল। 1971 সাল অবধি বহু মানুষ উদ্বাস্তু হয়ে এখানে চলে এসেছে। কিন্তু সেই উদ্বাস্তু এবং আজকে রোহিঙ্গারা যারা আসছে সেই উদ্বাস্তু এক না। মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে 21শে জুলাই কি বলেছিলেন, সেটা থেকে আজকের বিতর্ক শুরু করব, শুনি। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বিভিন্ন সময় ফেরহাদ হাকিমও রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন। আরেকবার মনে করানোর সময়
ফেরহাদ হাকিম রোহিঙ্গাদের নিয়ে ঠিক কি বলেছিলেন শুনবো। কোনো রোহিঙ্গা কোথাও ঢুকছে না, কোনো জনসংখ্যা কোথাও ঢুকছে না, মানুষ যারা ভারতীয় মানুষ তারাই ভারতে থাকছেন, আমাদের কোনো রোহিঙ্গা ঢোকাতে হয় না। এটা হচ্ছে একটা কমিউনাল ইস্যু। রোহিঙ্গা করে একটা কমিউনাল ডিভিশন করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে কোনো রোহিঙ্গা বলে কিছু নেই। আর রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে আমি যতদূর জানি তারা সবাই যে টেরোরিস্ট তা নয়, তারা অত্যাচারিত বার্মায়। তার মধ্যে কিছু মানুষ নিশ্চিতভাবে হয়তো আর্মস হাতে নিয়েছে, কিন্তু তার মানে একটা সেক্টকে পুরোপুরি আপনি টেরোরিস্ট বলে দেবেন এটাও ঠিক নয়। কিন্তু আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই। আসলে সমস্যাটা ঠিক এই জায়গাতে হয়ে যায়, আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই। এত কনফিডেন্টলি রাজ্যের একজন মন্ত্রী তিনি এই কথাগুলো বলেছিলেন, তখনও রাজনৈতিক বিতর্ক হয়েছে, তখনও রাজনৈতিক প্রতিবাদ হয়েছে, কিন্তু এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা পাকিস্তানিদেরকে পুশব্যাক করেছি, পাকিস্তানি যারা রয়েছে যাদের ভিসা ছিল তাদের ভিসা ক্যান্সেল করা হয়েছে, তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছে। যারা অনুপ্রবেশকারী তাদের সাথেও এরকম করতে হবে, যারা রোহিঙ্গা তাদের সাথেও এটা করতে হবে। কারণ আবারও বলছি, ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়। আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হাড়ে হাড়ে সত্যি কথা, এবং এটা নিয়ে বিতর্কের প্রয়োজন ছিল। এবং আজ সন্ধ্যা 6টার সময় সেই বিতর্কটাই আমরা করব। প্রথমে কিশলয়ের অগ্নিবাণ, সেই অগ্নিবাণ আমরা দেখব এবং তারপর যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে যে বিতর্ক, সে বিতর্ক একবার দেখে নিই অগ্নিবাণের মাধ্যমে। ভারত কেন উদ্বাস্তুদের ধর্মশালা হবে? আমরা কেন ধর্মশালা হতে যাব? ভারত কি নিজেদের নাগরিকদের সবকিছু সুনিশ্চিত করে ফেলেছে? নয় তো। এই মুহূর্তে কেন এই বিতর্কটার প্রয়োজন হচ্ছে? তার কারণ এই ভারতেই আমরা দেখেছি কত সহজে আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া যায়। এবং এই পাসপোর্ট র্যাকেট, যে র্যাকেট চলছে, যে চক্র চলছে পাসপোর্টে, সে পাসপোর্ট চক্রে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানি ধরা পড়েছে বিরাটিতে বসে পাসপোর্ট বানাতো। রত্না বিশ্বাস, বারবার এনার বাইট আমাদের শোনাতে হয়, কারণ তৃণমূল কংগ্রেসের সাথেই রত্না বিশ্বাসের যোগ ছিল। এবং কি সহজে জাকির দা বা অন্য কোনো নাম তাকে বলে দেওয়া যায় যে কত সহজে বাংলাদেশ বা ওপার থেকে যারা আসবে তাদের ভোটার আইডি কার্ড বানিয়ে দিতে। কি বলেছিলেন মনে পড়ছে? না মনে পড়লে আরেকবার শুনুন। মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে। আর অভিজিৎ দা যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা যে যাবে না, সেটা আমাদেরকে বিগত 3 মাসের ঘটনাবলী দেখিয়ে দিয়েছে। এবং দেখিয়ে দিয়েছে বলেই আজ এই বিতর্কটার প্রয়োজন আছে। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করব। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী, নীলাভ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, কৌশিক ভট্টাচার্য সদস্য জাতীয়তাবাদী সমষ্টি এবং প্রযুক্তিবিদ, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এবং তার পাশাপাশি প্রসূন মৈত্র আইনজীবী, তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমি একদম লাইভেই ওনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বসুন, আমি ততক্ষণে আমার দর্শকদেরকে কয়েকটা কথা বলি খুব নির্দিষ্টভাবে। আজ যে কথাগুলো বলার প্রয়োজন আছে, হ্যাঁ আমরা উদারবাদী, আমরা মানবিক, কিন্তু একটা কথা বলুন তো, আপনার বাড়িতে কোনো অতিথি যখন আসবে, আপনি তো অতিথি আসবে মানে এটা ধরেই নেন যে অতিথি যাবে কোনো না কোনো দিন। কিন্তু আপনার বাড়িতে কেউ আসলো এবং কেউ আসার পরে সে আপনার বিছানা, আপনার বেডরুম, আপনার বাথরুম, আপনার ড্রয়িং রুম সমস্ত কিছু দখল করে বসে গেল। বছরের পর বছর সে আপনার বাড়িতে থাকছে, আপনি তাকে পছন্দ করছেন না, কিন্তু সে থাকছে। আপনি মানবিক, আপনি বললেন, নিজেকে নিজে বোঝালেন যে 1 বছর 2 বছর পরে হয়তো চলে যাবে, না গেল না সে। তারপর আপনাকেই বললো যে আপনি বাইরে যান, আমি এই বেডরুমটায় থাকবো।
তারপর আপনাকেই বললো যে আমার আসলে পছন্দ হচ্ছে না, আমি এই রান্নাঘরটা একটু পরিবর্তন করব। তোমরা যে জিনিস খাও তোমার বাড়িতে আমার পছন্দ হচ্ছে না, আমি যেভাবে খেতাম সেইটা খাওয়া শুরু করব। খাদ্যাভ্যাস বদলে দেওয়া, জনবিন্যাস বদলে দেওয়া, এলাকা বদলে দেওয়া, এই সমস্ত কিছু নির্দিষ্টভাবে রোহিঙ্গারা বিভিন্ন জায়গাতে করছে। এবং কেন বারবার বলছি যে আজ সুপ্রিম কোর্টের এই মৌখিক পর্যবেক্ষণ একটা নতুন বিতর্কের জন্ম দিল। কোন বিতর্ক? না, ভারতবর্ষ বারবার হয়তো বলে যে এই ভারতবর্ষে আমরা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি সবাই একসাথে থাকবো, কিন্তু সেটা ভারতীয় হতে হবে। আমরা সারা পৃথিবীর যারা উদ্বাস্তু রয়েছে তাদেরকে সত্যিই জায়গা করে দিতে পারবো না, এবং যাদেরকে জায়গা করে দিচ্ছি তাদের জন্য নির্দিষ্ট আইন থাকবে। সে আইনটার নাম সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ল। এই মুহূর্তে ভারত ধর্মশালা নয়, এই বিতর্কটা শুরু করতে হবে। আমি প্রথমেই মণিশঙ্কর দার কাছে যাব। মণিশঙ্কর চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন। মণিশঙ্কর দা, ভারত ধর্মশালা নয়, এটা নিশ্চয়ই আপনিও মানেন, এবং আপনিও নিশ্চয়ই এই পুশব্যাক, যেটা গোটা ভারত এই মুহূর্তে দাবি করছে, রোহিঙ্গাদের পুশব্যাক, অনুপ্রবেশকারীদের পুশব্যাক, ধাক্কা মারো, চিহ্নিত করো, বাড়ি পাঠাও, এটা তো নিশ্চয়ই আপনিও সমর্থন দেবেন। না, অনুপ্রবেশ একটা আমাদের ভারতবর্ষের একটা অন্যতম সমস্যা। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছিলেন যে সব থেকে বেশি যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে আমাদের আসামেই সেটা হয়েছে, 42% না কত বলছিলেন। ফলে অনুপ্রবেশ এই সমস্যাটাকে মেটানোর দায়িত্ব পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। এখানে আপনি যেমন বলছেন যে ভারত ধর্মশালা নয়, দেখুন ধর্মশালা হচ্ছে ধর্মের একটা স্থান, ধর্ম, এবং শালাটা হচ্ছে একটা প্লেস। সেটা কাদের জন্যে, সেটা এখন উদ্বাস্তুদের জন্য হলে সেটা আপত্তিকর, কিন্তু ধর্মশালা কনসেপ্টটা তো আমাদের এখানে আছে এবং আমাদের বিভিন্ন জায়গায় ধর্মশালায় ভারতীয়রা থাকে। ফলে ধর্মশালাটা কোনো একটা অচ্ছুত জায়গা নয়, কিন্তু সেটা যখন অন্যান্য দেশের লোক বা যেগুলো আমাদের নাগরিক নয় তারা যখন এসে বসবাস করবে তখন তো নিশ্চয়ই সেটা আপত্তিকর। এখন কথা হচ্ছে যে এইখানে যখন একটা এসটিএফ থেকে কোনো সন্ত্রাসবাদকে কোনো এসটিএফ যখন অ্যারেস্ট করে তখন আপনারা বলতে থাকবেন যে সত্যি সত্যি এখানে অনেকে লুকিয়ে আছে এবং এখানে রাজ্য সরকার মদত দিয়ে সেগুলোকে লুকিয়ে রেখেছে। কিন্তু হরিয়ানার থেকে তারপর মহারাষ্ট্র থেকে যখন এইরকম ধরনের ইউটিউবাররা একদম প্রকাশ্যে চলে এসছে যারা পাকিস্তানের চর, তারা যখন ধরা পড়ে, আমি একদমই বলছি না কিন্তু যে পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে সেটা রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণে আছে, একটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে অনেক আতঙ্কবাদ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আপনারা যখন বলেন, সেই জন্যে আমি বলছি, আপনারা যখন বলেন এখানে ধরা পড়লে তৃণমূল কংগ্রেস আশ্রিত জঙ্গি, আশ্রিত আতঙ্কবাদ, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনারা নিউট্রালি আপনারা সংবাদ মাধ্যম পরিবেশন করেন তখন আপনাকে তখন হরিয়ানার থেকে ধরা পড়লেও সেই রাজ্যের সরকারকে আপনাকে দাগাতে হবে, মহারাষ্ট্র থেকে পড়লে সেই রাজ্য সরকারকেও দাগাতে হবে। কোথা থেকে কোন দিকে চলে গেলেন? কিন্তু আমার কথা হচ্ছে আমাকে একটা কথা, সিম্পল একটা কথা বলুন, বা যদি ভারতবর্ষ ধর্মশালা হবে কেন? ভারতবর্ষ থেকে ঘাট ধাক্কা খাবে না কেন অনুপ্রবেশকারীরা? রক্ষা করতে না পারে না, আপনি আমার সাথে কি সেম পেজে আছেন? একদম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই গোটা পার্লামেন্ট হই হট্টগোল শুরু করে দিয়েছিল। যদি কোনো আশ্রয় কাউকে দিতে হয় সেটা বলেনি বাংলাদেশ, পাকিস্তান, চায়না কোনো মেনশন। আরে যেখান থেকে, মঙ্গল গ্রহ থেকে আশ্রয় দেবো কেন? আমাদের আশ্রয় দেওয়ার নির্দিষ্ট আইন আছে, সেই আইনের বাইরে যারা আমাদের দেশে আছে তাদেরকে ঘাট ধাক্কা খেতে হবে। খোঁজার চেষ্টা করুন যে দিদি কোন মানুষদেরকে কথা বলছে, কাদের নিয়ে কথা বলছে আপনি খোঁজার চেষ্টা করুন। আপনারা যখন এতটা গভীরে যান তাহলে আপনাদের নিজের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য আপনি রোহিঙ্গাদের কথা নিয়ে চলে আসছেন। না, আপনি কি রোহিঙ্গা, আপনি কি চান যে রোহিঙ্গারা থাকুক? আপনি কি চান রোহিঙ্গারা থাকুক? না না, আমি কেন বলবো রোহিঙ্গাদের? আরে কেন বলবো মানে কি? আমি কি সিক্রেট কথা জিজ্ঞেস করছি? আসবে কেন? আপনি রোহিঙ্গাদের আশ্রয় দিতে চান কি চান না? সিম্পল। রোহিঙ্গাদের মানে ওখানটাতে, আরে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে আপনি নিজেকে দেখতে চান না চান না? মমতা বলেছে, ববিয়াকে বলেছে ববি আগে মমতা ব্যানার্জির কথাই বলছেন, আমি মণিশঙ্কর দার কথা বলছি। আপনি চান না চান না? আমি বলছি যে ভারতবর্ষে যদি অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হয় তাহলে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, মানে রাজ্যের কোনো দায় নেই। না, এটা কেন রাজ্যের হবে? বেশ, খুব ভালো, বেশ হয়ে গেছে আপনার। বর্ডারটা কি রাজ্য সরকারের পাহারা দেয়? ঠিক বলেছেন। বর্ডার থেকে কেউ ঢুকতে পারবে কি পারবে না সেটা কি রাজ্য সরকারের দায়িত্ব আছে? আরেকটা কথা বলছি শুনুন, এই যে বলেন না মমতা ব্যানার্জি বিএসএফ কে আটকাচ্ছে, জমি দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের একদম নির্দিষ্ট করে আইন আছে, যদি দেশের সুরক্ষার স্বার্থে তিনি নিজে সুমোটো কগনিজেন্স দিতে পারে, কোনো রাজ্য সরকারের অনুমতির দরকার হয় না, যেখানে প্রশ্ন আসবে দেশের সুরক্ষা। আপনার সময় শেষ, কিন্তু আমি একবার আপনাকে এবং দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমরা এই যে সংঘর্ষ বা যে যুদ্ধ পরিস্থিতি যেটা হলো না,
সেটা যে দিকটায় হলো অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্টে, সেই ছবি প্লেন থেকে শুধু নয় স্যাটেলাইট ইমেজেও দেখা যায় অল লিট, যাকে বলা হয় অল লিট বর্ডার, অর্থাৎ সমস্ত জায়গাতে বড় বড় ফ্লাড লাইট আছে, সমস্ত জায়গাতে কাঁটাতার আছে, এমনকি কিছু কিছু কাঁটাতারের জায়গাতে কারেন্টও আপনি খাবেন। দুঃখটা বা ভয়ের জায়গাটা কোথায় জানেন তো, আমরা যে দিকটায় বসে কথা বলছি অর্থাৎ পূর্ব দিকে, সেখানে কাঁটাতার আলো তো ছেড়েই দিন, এমন কিছু কিছু জায়গা আছে 150 কিলোমিটার জায়গা যেখানে কোনো কাঁটাতারের নামগন্ধ নেই এবং কাঁটাতার দেওয়া যাচ্ছে না জমির জন্য। ভয়টা আসলে সেই জায়গাতে লাগে। বিমল শঙ্কর নন্দ, আমি প্রথমে একটু মণিশঙ্করকে জাস্ট প্রশ্ন করব, উত্তরটা চাই। আমি খুব ভালো, তৃণমূল কংগ্রেসের মতো এমন সরকার আমরা জীবনে দেখিনি। এদের আমরা প্রত্যেকদিন গঙ্গা জলে ধুয়ে এদের সেবা করা উচিত। খালি একটা প্রশ্ন, এই অসাধারণ এই প্রশাসকদের বারাসতের নেত্রীকে অ্যারেস্ট করা হয়েছে কি গো? না আপনি বলছেন, আমি আর প্রশ্ন হ্যাঁ কি না, বারাসতের যে নেত্রী প্রকাশ্যে বলে, আমি শেষ করি, বাংলাদেশ থেকে আসা যারা তাদের ওই জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, তাকে কি অ্যারেস্ট করা হয়েছে কি হয়নি? আপনি 5 দিন আগে খোঁজ নেন, ইলেকশন কমিশনের লোক অ্যারেস্ট হয়েছে, ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে বলবে। প্রশ্ন তার কি? না না, এই তো যারা করে একটা কথা বলবো, ভোটার কার্ড যারা এটা করে, কিন্তু আদালত কক্ষ নয় কথা ঘোরানোর জন্য। আদালত কক্ষে আপনাদের একটা অভ্যাস আছে কথা ঘোরানো, এটা আদালত কক্ষ নয় তো, কথা ঘোরাবেন না, কত উল্টো কথা বলতেন। আমি বলছি আপনার ওই নেত্রীকে অ্যারেস্ট করেছেন কি করেননি? আপনার মিডিয়ার খবর নিয়ে আপনার ওই নেত্রীকে অ্যারেস্ট করেছেন কি করেননি? আমি উত্তর দিচ্ছি করেন, বলে নিন করেননি, তার কারণ আছে। আমি উত্তর দিচ্ছি করেন, একটা কমপ্লেইন্ট হতো, একটা এফআইআর লজ হতো। আপনার সরকার মানে সরকারটা এত অপদার্থ সরকার, অপেক্ষা করে বসে আছে কে এফআইআর করবে। তার মানে শুনুন কোথাও মার্ডার হলে কেউ এফআইআর না করলে সরকার কিছু করবে না, তাই তো? না না, যখন আপনারা মনে হচ্ছে আপনার আইনটা আমি একটু বেশি বুঝছি, সরকার সুমোটো অ্যাকশন নিতে পারে, সরকার সুমোটো অ্যাকশন এক্ষেত্রে নিতে পারে। এবার শুনুন, এইবার আমি বলি, এবারে আর বলবেন না, এবার আমি বলি করুন, সাহস থাকলে করুন, সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখুন না। আরে ভাই এফআইআর আছে তো, থাকলে শুভেন্দুর গায়ে হাত দিয়ে দেখুন, তাহলে আইনের কথা বলছেন কেন? সাহস থাকলে শুভেন্দুর গায়ে হাত দিয়ে দেখুন, আইনের কথা বলছেন কেন? রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে হাইকোর্টে তো আপনি আইনের কথা বলবেন না, বলবেন আমরা বেআইনি, আমরা আমাদের মতো চলুন। এবার আইনের কথা বলছেন কেন আপনি? এবার আমার কাছে আইনটা দেখুন। প্রথম কথা, আমরা উদ্বাস্তু এবং অনুপ্রবেশকারীকে গুলিয়ে ফেলছি। উদ্বাস্তু তারাই যারা 46 সালে ভারতে আসতে বাধ্য হয়েছিল, নানা কারণে তাদের জীবন জীবিকা, তাদের মান সম্মান নষ্ট হয়েছিল, চলে এসেছিল, তারা উদ্বাস্তু। কারণ ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, বাংলার পূর্বাংশ এখন যেটা বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান, লক্ষ লক্ষ 70-80 লক্ষ মানুষ পালিয়ে এসেছিল জীবন জীবিকা, মহিলাদের মান সম্মান বাঁচাতে, তারা উদ্বাস্তু। কিন্তু তারপরে ওখানে খুব ক্যালকুলেটিভ ওয়েতে যাদের ঢোকানো হয়েছে এই রাজ্যে এবং তারা ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষে, তারা হচ্ছে অনুপ্রবেশকারী। সুতরাং পার্থক্যটা দেখুন, নেটটা দেখুন, দুটোর মধ্যেই পার্থক্য বলা আছে। এক, দ্বিতীয় কথা, উদ্বাস্তু ভারতবর্ষ বহু ক্ষেত্রেই গ্রহণ করেছে, কিন্তু জেনে রাখুন ভারতবর্ষ উদ্বাস্তু গ্রহণ করতে বাধ্য নয়। 1951-এ ইউএন রিফিউজি কনভেনশন এই কারণে ভারত সই করেনি, বলে না করব না, কিন্তু আমরা মানবিক দৃষ্টিতে উদ্বাস্তুদের দেখি। এখন এই যারা আসছে তারা অনুপ্রবেশকারী, এখানে জনসংখ্যার চরিত্র চেঞ্জ করে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা করছে। এবং এবার বলবো, বলছি তো, সব কথাই বলছি, উত্তরগুলো পাবেন। ওটা মমতার দায়িত্ব বলতে নিশ্চয়ই দায়িত্ব আছে, শাসক দলেরও দায়িত্ব। সেটাই তো, মানে ভারতবর্ষ একদিকে আর পশ্চিমবঙ্গ একদিকে। বাম আমলে দীর্ঘদিন আমরা অভিযোগ করে এসেছি এবং ঠিক অভিযোগ ছিল যে সীমান্তের বিভিন্ন অঞ্চলে স্থানীয় স্তরে সিপিএম নেতারা যারা অনুপ্রবেশকারী তাদের এখানে রেশন কার্ড করায়, ভোটার কার্ড করায়, এবং সবকটা সত্যি। আপনারা সেই ব্যাটনটা হাতে কেন নিয়েছেন? আপনাদের ওই নেতারা কেন এদের প্রশ্রয় দেয়? আপনাদের ওই বারাসতের নেত্রী কেন বলে বাংলাদেশ থেকে যারা এসেছেন ভোটার কার্ড, আধার কার্ড করার দায়িত্বটা কার? কেন করেননি বলুন না, তাকে তো জেলে রাখা উচিত। যদি মনে হয় আধার কার্ড জাল হচ্ছে, আপনারা অন্যরকম আজকে এতগুলো র্যাডার আপনারা করছেন, আধুনিক অস্ত্র করছেন, আপনারা
দূর করতে আর একটা লাইন বলতে দিন, আপনাদের ভণ্ডামিটা এইটা ক্লিয়ার করুন না, আইন পরিবর্তন করুন না, আপনাদের ভণ্ডামিটা ক্লিয়ার করছি। আধার কার্ডের নীতিটা চেঞ্জ করুন। আধার কার্ড কেন জালি হবে? শুনুন না, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কেন জালি হবে? না না, আধার কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের কোথা থেকে ইস্যু করা হয়? না আধার কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের কোথা থেকে ইস্যু? আরে সেইটা আবার কি? আধার কার্ড কি প্রিন্সিপাল সেক্রেটারি ইস্যু করে? আধার কার্ড আমাকে বলুন, আধার কার্ড ভোটার আইডি কার্ড কি প্রিন্সিপাল সেক্রেটারি ইস্যু করে না আপনার পাড়া থেকে আপনি ইস্যু করান? কি বলছেন? এখনো শিক্ষা হলো না পেহেলগাঁওকে দেখে? সিচুয়েশন ডিমান্ড করে চেঞ্জ করতে হয়েছে। সিচুয়েশন আর ডিমান্ড, আমি অন্য ডিমান্ড দিচ্ছি। বিমল ছোট করে, আমি বাকিদের কাছে একদম ছোট করেই বলছি। আপনাদের নেত্রী যখন একমাত্র এমপি ছিলেন, তিনি একদিন একটা কাগজ নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের চেয়ারের দিকে। তখন স্পিকার সোমনাথ চ্যাটার্জি চেয়ারে ছিলেন না, ছিলেন চরণজিৎ সিং আঠাওয়ালে। তিনি বলেছিলেন আমি পদত্যাগ করে চললাম। উনি জানতেন এভাবে পদত্যাগ হয় না, ওনার পোস্টটা থেকে যাবে, একটু নাটক হবে। তার বক্তব্য কি ছিল জানেন? সিপিএম 1 কোটি অনুপ্রবেশকারীকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছে। তারপর নিজে যখন মুখ্যমন্ত্রী হলেন, তাহলে পশ্চিম এলাকার অনুপ্রবেশকারী নয়। আপনি বলুন এটা ভণ্ডামি। আপনি আমাকে বলুন নাটক করছে। তখন বুঝেছিলেন বিজেপি, তখন আপনি বুঝেছিলেন মমতা ব্যানার্জি নাটক করছে। আর আপনি প্রশ্ন করছি তো আপনাকে, আপনি তখন বুঝেছিলেন মমতা ব্যানার্জি নাটক করছে, তারপরে তৃণমূলকে আনার জন্য রাস্তায় হাঁটলেন কেন? ওনার মেম্বারশিপ চলে যেত, আপনি তো ইতিহাসটাই বুঝতে চান না। আপনি যদি ভেবে থাকেন নেত্রীর মেম্বারশিপ লোকসভা থেকে চলে যেত, আপনি যদি বোঝেন যে মমতা ব্যানার্জি তখন নাটক করেছিল। আচ্ছা আমি দুজনকে একদম আমি দুজনকেই থামাচ্ছি। আমি প্রসুন্দা নীলাভদা এবং কৌশিকদার কাছে যাওয়ার আগে একবার দেখাতে চাই, মানে আমাদের হয়তো একটা পাসিং ফেজ যাকে বলে, একটা ঘটনা ঘটলো, তারপরে হয়তো আমরা ভুলতে শুরু করি। কিন্তু এটা ভুললে চলবে না যে আমাদের চারপাশে, সত্যিই তো মণিশঙ্কর একদম ঠিক বলেছেন, রাজনীতির কথা বলতে বলতে এটা তো ঠিকই বলেছেন, যে জ্যোতি নাম নিয়ে, মালহোত্রা নাম নিয়ে ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের খেয়ে কেউ যদি পাকিস্তানের হয়ে বন্ধুত্ব করে, তাহলে তাকে পাকিস্তানে যেতে হবে এবং তার আগে সে এনআইএর আন্ডারে তাকে ইন্টারনেট করতে হবে। গারদে ঢুকেছে তো বটেই, কিন্তু এরকম কতজন ইউটিউবার ঘুরে বেড়াচ্ছে সেইটা আবার দেখতে হবে, যারা ওই মুক্তমনা হয়ে উদারবাদের কথা বলে। আমরা এখনো উদারবাদের কথা বলছি, আনফর্চুনেটলি মণিশঙ্করদা, আমরা এখনো বলছি না 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 ওরা যাবে কোথায়, রোহিঙ্গারা যাবে কোথায়, মিয়ানমারে গেলে তো ওদেরকে মেরে দেবে। আরে মেরে দেবে সেটা ওরা বুঝুক, আমাদের দেশে ওরা থাকতে পারবে না। আমেরিকা নিক, বাংলাদেশ নিক, যে দেশ নিক না কেন, কারণ আমাদের দেশের, মানে মণিশঙ্করদা কিছু মনে করবেন না, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলির ছেলেমেয়েরা তারাও ব্যাঙ্গালোরে যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, ব্যাঙ্গালোরে বেশিরভাগ কর্পোরেশনের কাজ যারা করছে তারা সব অনুপ্রবেশকারী। এবং এটা ধরা পড়েছিল, কর্ণাটকার কংগ্রেস গভর্নমেন্ট ধরেছিল এবং রিপাবলিক নেটওয়ার্কে স্টিংটা করেছিল। কংগ্রেস গভর্নমেন্ট, আপনাদের ইন্ডিজোটের পার্টনার, তারা এই জিনিসটা নিয়ে এত ভোকাল হয়েছিল, চিঠি লিখেছিল বিভিন্ন জায়গাতে। আবার মনে করিয়ে দিচ্ছি, দেখুন। কলকাতা। सच बोल। सच बोल रहा है। बांग्लादेश में किधर? तो खुल्ला से। हाँ? खुल्ला कल्ला। उसका नाम क्या? हृदय। कहाँ से? कलकत्ता से। कलकत्ता। सच बोल। कलकत्ता। सच बोल रहा है। बांग्लादेश में। बांग्लादेश में किधर? तो खुल्ला से। हाँ? खुल्ला कल्ला। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीजुल। कहाँ से है? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं, हम गरीब आदमी है, शायद पेट की वजह से काम करके खाते सर, चोरी नहीं करते सर। बांग्लादेश में किधर? वो खुन्ना जिला। कैसे आए वहाँ से? वो हम तो लेके आता है ना दूसरे के आदमी से, वो थोड़ा बहुत पैसा दे तो लेके आता सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है। एक पर्सन का? हाँ। वो किसको देता है? वो मालूम नहीं किसको देता नहीं देता, हमारे को मालूम कैसे, जैसे आप पूछे हम सच बता दें। आपके साथ कितने लोग आए? मेरे साथ मैं तो 3-4 लोग आया शायद। पहला दिल्ली में आया, उधर से इधर आया। वो बॉर्डर कैसे क्रॉस करते हैं आप लोग? कोई पासपोर्ट भी आता है, कोई ब्लैक में आता है। ब्लैक में कैसे? पैसा बीडीआर है ना, उसको पैसा देना पड़ेगा। किसको? बीडीआर को। बीडीआर नहीं? आर्मी बीडीआर देता है। हाँ। उसको कितना पैसा? कितना, वो गरीब आदमी हम लोग पेट के लिए आया इधर, 2-4 हज़ार रुपये देना देता हूँ,
প্রসূন মৈত্রর কাছে আসছি। প্রসূন মৈত্র, খুব স্পেসিফিক্যালি একটা জিনিস বুঝতে হবে। এক হচ্ছে যে উদ্বাস্তু, ভারত কি উদ্বাস্তুর বিরুদ্ধে, উদ্বাস্তুদের বিরুদ্ধে? না, একেবারেই না। 1947 কেন, তার আগে থেকে অখণ্ড ভারতবর্ষ যখন যে যেখান থেকে এসেছে তারা এখানেই ঠাঁই পেয়েছে। 1947 হোক, 48 হোক, 71 হোক, 62 হোক। আমি নিজে এক উদ্বাস্তু পরিবারের সন্তান, অনেকেই আমার মতন রয়েছেন যারা বাঙাল যাদের বলা হয়, বা ওপার বাংলা থেকে যাদেরকে আসতে হয়েছে। কিন্তু তারা এবং রোহিঙ্গারা এক নয়। এবং রোহিঙ্গারা বা অনুপ্রবেশকারী যারা বা রিফিউজি হয়ে এখানে আসছে একটা বেটার লিভিংয়ের জন্য, এটা বোধহয় আমরা অন্তত টলারেট করতে পারবো না। কারণ খুব সিম্পল একটা ফান্ডা, আমাদের 100 জন এখানে আছি, 5 জন রয়েছি, 5টা কাপ রয়েছে এই মুহূর্তে। বাইরে থেকে যদি 10 জন লোক চলে আসে, আমাদের হয় এঠো কাপটা দিতে হবে তাদের, বা আমরা হয়তো স্যাক্রিফাইস করে তাদেরকে কাপের জল, চা, খাবার সব দিতে হবে। এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ভারতীয়দের সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রসূনদা, ঠিক। আমি একটু পিছিয়ে যাচ্ছি। 1893 সালে বিবেকানন্দ যখন চিকাগোয় বক্তৃতা দিচ্ছিলেন, তখন তিনি অনেক কথা বলেছিলেন যে আমি সেই ধর্মের বলে গর্ববোধ করি যে ধর্ম সারা বিশ্বকে আপন করেছে। এবং সেখানে একটা কথা বলেছিলেন, ইহুদিরা যখন সারা বিশ্ব থেকে বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হচ্ছে, ভারতবর্ষই একমাত্র দেশ যে তাদের আপন করে নিয়েছিল এবং তাদের আশ্রয় দিয়েছিল। যার জন্য ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও সেই পর্যায়ে আছে, সারা বিশ্ব যখন অত্যাচার করেছে আমরা তাদের আশ্রয় দিয়েছি। তো ভারতের এটাই পরম্পরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আশ্রিত, মাইগ্র্যান্ট, রিফিউজি অ্যান্ড ইনফিল্ট্রেটার, এগুলোর মধ্যে তফাৎ রয়েছে। রিফিউজি, মাইগ্র্যান্ট যারা আমাদের কাছে আশ্রয় চাইছে, অত্যাচারিত হচ্ছে নিজ ভূমে, যারা নিজেদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে বলে আমাদের কাছে আসছে, তারা মাইগ্র্যান্ট, রিফিউজি। যেটা আমরা সিএএ রুলে দেখেছি যে প্রতিবেশী দেশে ধর্মীয় পরিচয়ের কারণে অত্যাচারিত ব্যক্তিরা ভারতবর্ষে নাগরিকত্ব পাবেন। তাদের নিয়ে তো সমস্যা নেই, মানে তাসলিমা নাসরিনকে নিয়েও সমস্যা নেই। তাসলিমা নাসরিন দীর্ঘদিন ধরে আছে। অনুপ্রবেশকারী কাদেরকে বলা হয়? যাদের অন্য আশ্রয় ছাড়াও অন্য প্রোপাগান্ডা রয়েছে। যেমন হিজরাত বলে একটা টার্ম, আমরা কজন পরিচিত আছে আমরা জানি না। হিজরাত বলে একটা টার্ম রয়েছে, যে টার্মটার মানে হচ্ছে নিজের ধর্ম প্রসারের জন্য অন্য দেশে যাওয়া, সেটা সিরিয়া হোক, সেটা রোহিঙ্গা হোক। আজকে রোহিঙ্গারা যখন মায়ানমারে অত্যাচারিত, ধরে নিলাম তারা খুব অত্যাচারিত হচ্ছে, তাদের কোনো মুসলিম দেশ, কোনো আরব কান্ট্রি তাদেরকে আশ্রয় দিচ্ছে না, তার আশ্রয় চাইছে একমাত্র অমুসলিম দেশে। কারণ সেই হিজরাত। সিরিয়া থেকে লোক বেরিয়ে কিন্তু সৌদি আরবে যায় না, গাজা থেকে উদ্বাস্তুরা কিন্তু ইরাকে যায় না, ইরানে যায় না, কুয়েতে যায় না, তারা যায় ইউরোপিয়ান কান্ট্রিজে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে। কারণ দ্যাট ইজ হিজরাত। এটা নির্দেশ, ধর্মীয় নির্দেশ তাদের সেই ধর্মীয় নির্দেশ অনুসারে নিজের ধর্মীয় প্রসারের জন্য তারা অমুসলিম যে জায়গা রয়েছে, দারুল হারব রয়েছে, সেটাকে দারুল ইসলাম করার একটা প্রক্রিয়া। আজকে আমার যিনি বা পাশে প্রতিনিধি বসে রয়েছেন মণিশঙ্কর বাবু, তার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি যদি চোখ বুজে থাকেন তাহলে কাল বদলাবে না, ইতিহাস বদলাবে না। আপনি রাজনৈতিক কারণে যে কোনো স্ট্যান্ড নিতে পারেন, কিন্তু এটার প্রশ্ন, এটার দায়িত্ব সরকারের থাকে, প্রশাসনের থাকে। সেখানে যদি আমরা তু ম্যায় করে ব্লেম গেম করি, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এটার জন্য ভোগ করতে হবে। তখন আপনি মমতা মোদী বলে আপনি রক্ষা পাবেন না। সেখানে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যখন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ভবিষ্যৎ আগামীকাল মোদী বা মমতা কেউ থাকবে না। থাকবে না, কেউ অমর নয়, কেউ থাকবে না। তৃণমূল বিজেপির বাইরেও আপনার পরিচয় আছে, আপনার পরিচয় নাগরিক হিসেবে, আপনার পরিচয় রয়েছে, দেশের নাগরিক হিসেবে পরিচয় রয়েছে, রয়েছে। তো আপনি কি চাইবেন? কিন্তু আপনার পরিবার এমন লোকের কাছে থাকুক যেখানে ঈশা জাহানের মতো লোক ভরে রয়েছে? আপনি এমন জায়গায় থাকবেন যেখানে আহমেদ হাসান ইমরান, যে সিনিয়র মেম্বার সেক্রেটারি ছিল, যার মেম্বারশিপ নিয়ে প্রশ্ন উঠছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, সেই আহমেদ হাসান ইমরানের কাছে নিরাপদ? এই প্রশ্নগুলো মণিশঙ্কর বাবু নিজেকে করুন, যে আহমেদ হাসান ইমরান যাকে মমতা ব্যানার্জি রাজ্যসভার সাংসদ করেছে, আহমেদ হাসান ইমরান কে? আজকে এক এক করে শান্ত আমাকে একটা কথা, আমাকে মণিশঙ্কর দা বলুন, আপনি রোহিঙ্গাদের পক্ষে না বিপক্ষে? রোহিঙ্গাদের পক্ষে না বিপক্ষে? একদমই বিপক্ষে। রোহিঙ্গাদের বের করতে হবে, এই দাবি কেন উঠবে না?
আমি বলছি রোহিঙ্গাদের পক্ষে, আমি এটা কে বলেছে পশ্চিমবঙ্গ আজ পর্যন্ত? বিপক্ষে তো, তাহলে রোহিঙ্গাদেরকে বের করতে হবে। এই প্রশ্নগুলো রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা রয়েছেন, কেন্দ্রীয় সরকারকে বলুন যে আসুন একসঙ্গে রোহিঙ্গা খুঁজে বার করুন। এই নিয়ে আলোচনা হওয়া উচিত। আমি বলে যে দিচ্ছি কেন্দ্রীয় সরকার এত বড় বড় কথা বলে তারা অনুপ্রবেশ ঠেকাতে পারছে না। আপনাকে উদাহরণ দিয়ে বলছি, মণিশঙ্কর বাবু আপনাকে উদাহরণ দিয়ে বলছি, 22/2/2018 রোহিঙ্গাদের জন্য একটা রোহিঙ্গা বাঁচাও কমিটির সভা হয়েছিল, যেখানে উপস্থিত ছিল শওকত মোল্লা, বিধায়ক ক্যানিং পূর্ব, নির্মাল্য মণ্ডল বারুইপুর পূর্বের বিধায়ক, শ্যামল মণ্ডল ক্যানিং পশ্চিমের বিধায়ক। এরা কারা? আপনার বাড়িতে যদি একটা কুকুর এসে না জলতে, এদের কি পরিচয়? এদের কি পরিচয়? আচ্ছা নীলাভ অনেকক্ষণ ধরে বসে রয়েছে, কি করে হয়ে গেছে, বুঝেছি আমি, বুঝেছি বুঝেছি, ঠিক কথা, বর্ডার পেরোলো কি করে? নীলাভ দেখুন, একটু আগে এখানে বারাসাতের প্রসঙ্গ উঠলো। আমি নিজে বারাসাতের মানুষ, সীমান্তবর্তী জেলায় থাকি, ফলে কিছুটা সীমান্ত এরিয়ার বর্তমান পরিস্থিতিটা আমি বলছি। আজকে বেশিরভাগ জায়গায় যেখানে বর্ডার আছে সেই বর্ডারগুলোতে কাঁটাতার নেই, রাজ্য সরকার জমি দিচ্ছে না। এর ফলে কী হচ্ছে, বাংলাদেশের যারা ক্রিমিনাল, যারা বাংলাদেশের পেশাদার খুনি, তারা সকালবেলা বাংলাদেশ থেকে বেরিয়ে বিকেলবেলা ভারতে আসছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। ওখান থেকে এখানে এসে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ সংগঠিত করে আবার বাংলাদেশে চলে যাচ্ছে। এবং নির্বাচনের সময় আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ থেকে খুনিরা এসে, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এরিয়াগুলোতে নির্বাচনে ছাপ্পা ভোট করে, রিগিং করে তৃণমূল দলের হয়ে। তাই জন্য তৃণমূল দল বা এই পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন চাইবে না সেখানে কাঁটাতারের বেলা পড়ুক, 1 নম্বর। 2 নম্বর, এখানে দেখুন, একটা লোক যদি বর্ডার পার করে আসে, সেই লোকটা কিন্তু বর্ডার পার করে দেশলাইয়ের বাক্স করে আসছে না, সেই লোকটা ধরুন এই নিউ টাউনে আসবে, তাহলে একটা সীমান্তবর্তী এরিয়া বর্ডার পার করে, ধরুন বসিরহাট দিয়ে সে বর্ডার পার করেছে, করে নিউ টাউনে আসতে গেলে তাকে 15 থেকে 20টা থানা এরিয়া পার হয়ে আসতে হবে। তাহলে এই 20টা থানা এরিয়া তিনি যখন পার করে আসবে বা এই অনুপ্রবেশকারী যখন পার করে আসবে, তখন এই 20টা থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছে বা 20টা থানার পুলিশ কি করছে, এখানেই তো আমাদের প্রশ্ন। তাহলে পুলিশ দপ্তরটা ব্যর্থ, পুলিশ দপ্তর, আইবি দপ্তর খবর রাখছে না। কিভাবে এইখানে ভারত কবে স্বাধীন হয়েছিল? তৃণমূল কংগ্রেস কবে এসছে? কাঁটাতারটা কি মমতা ব্যানার্জি কি বলবো বলছো? কংগ্রেস তো এতদিন ছিল, কাঁটাতারটা কি তখন দেয়া ছিল? আরে ভাই, তাহলে আমি একটা কথা, তুমি বলবে আমি এক লাইন জানছি, কাঁটাতারটা কি ছিল না নাকি তৃণমূল খুলে দিয়েছে? আরে কাঁটাতারটার জন্য জায়গা লাগে, সেইটা নিয়ে তৃণমূল কবে এসছে? তৃণমূল কংগ্রেস কবে এসছে? না, আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন। না, গুলিয়ে দেবেন না, মণিশঙ্কর দা, এখন বাজে, এখন 6:31 বাজে। নীলাভ, এক মিনিট, মণিশঙ্কর দা, 6:31 বাজে। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস অ্যানাউন্সমেন্ট করুক যে 150 কিলোমিটার যে কাঁটাতার নেই, ইমিডিয়েট জায়গা দেওয়া হবে, জমি দেওয়া হবে। আমি বলছি, অমিত শাহ বলেছেন, আমি প্রয়োজনে, যেহেতু সময় নেই, অমিত শাহ বলেছিলেন ইট বালি চুন সিমেন্ট, যেগুলো শুনলে আপনাদের মুখ হাসি হাসি হয়ে যায়। আবারও বলছি, ইট বালি চুন সিমেন্ট এই সমস্ত রেডি আছে, কাঁটাতার দেওয়া যাচ্ছে না। কাঁটাতারের ওই বার্ব যেগুলোকে ইংলিশে বলে, ওই লোহাগুলো পেঁচানো, সেগুলো রেডি আছে, জমি নেই। মঙ্গল গ্রহে পশ্চিমবঙ্গের মানুষ এতটা মূর্খ নয়। কি মূর্খ নয়? জমি আছে, আরে জমি দিন না, 150 কিলোমিটার জমিটা দিন, 150 কিলোমিটার জমি দিন, সুরক্ষা দিন। যদি কোনো কাজ করতে হয় কোনো রাজ্যের পারমিশনের দরকার নেই। 352 দেখুন, ইউসুফ পাঠানকে পাঠাচ্ছে না, দেশের সুরক্ষা ভাবছেন আপনারা। ইউসুফ পাঠানকে পাঠানো কেন্দ্রীয় সরকার বেঁচেছিল, বাইরে পাঠাবে, আপনারা ইউসুফ পাঠানকেও পাঠালেন না। কেন্দ্রীয় সরকার নিজে চাই না তাদের, মানে যেটা কনস্টিটিউশনাল যেটা আইন আছে সেটা ইমপ্লিমেন্ট করতে। কেন্দ্রীয় সরকারের একটাই কাজ করা উচিত, আমি ব্যক্তিগতভাবে বলি, এই সরকার থেকে তাড়িয়ে দেওয়া উচিত। সংবিধানে পরিষ্কার বলা আছে যে দেশের সুরক্ষার জন্য যদি কেন্দ্রীয় সরকার কিছু করতে চায় কোন রাজ্যের অনুমতির দরকার হয় না। সংবিধানে পরিষ্কার বলা আছে, আপনি 365 দেখুন, আপনি 352 দেখুন, আপনি 355 দেখুন, তাহলে সেই জায়গাতে করুন না। আপনাদের যদি মনে হয় কোনো রাজ্য সরকার তার সংবিধান পালন করছে না, তাহলে স্বভাবতই এখানে রাজ্যপাল একটা রিপোর্ট দিতে পারে, 356 হতে পারে। একদম আমি বাঁদিকে দুজনকে থামাচ্ছি। কৌশিক দা বলতে চাইছেন, কৌশিক ভট্টাচার্য। আমি একটা ডেটা দিয়ে শুরু করতে চাই। ময়ূর, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস বলছে ভারতে রেজিস্টার্ড
22,500 জন রোহিঙ্গা আছে, তাদের রিফিউজি কার্ড আছে। এইবারে তার বাইরে অনুমান করা হচ্ছে বেশ কয়েক লক্ষ রোহিঙ্গা আছে। কিরেন রিজিজু যখন গৃহরাজ্যমন্ত্রী ছিলেন উনি বলেছিলেন 2 কোটির বেশি বাংলাদেশি ইললিগ্যাল ইমিগ্রেন্ট আছে, সেটা অফিসিয়ালি। আনঅফিসিয়ালি হিউজ পরিমাণ। আমরা দেখেছি যে এইখানে বাইপাসের ধারে গুলশান কলোনি বলে একটা জায়গাতে কি পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার ফলে কসবাতে একটা অশান্তিও হয়েছে। সেই সময় সব মিডিয়াতে দেখানো হয়েছে, এটা নিয়ে কথাবার্তাও হয়েছে। কেউ জানতো না জলাজমি ভরে সেখানে এত পরিমাণ বসতি হয়ে গেছে বাংলাদেশি ইললিগ্যাল ইমিগ্রেন্টদের, যাদের কেউ ভোটার নয় কিন্তু অন্য অন্যভাবে তারা এখানে আজকে রোজগার করছে। তুমি প্রোগ্রামের শুরুতে ময়ূক যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা বললে, তারা যে রোজগার করছে তারা কম টাকায় রোজগার করছে। আমার দেশের যে মানুষটা ছুতোর, মিস্ত্রি, এনি স্কিল ওয়ার্কার, তাদের থেকে তারা অনেক কম টাকায় জীবিকা নির্বাহের জন্য তাদের রোজগারটা কেড়ে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমার দেশের রিসোর্স, আমার দেশের এডুকেশন, আমার দেশের সড়ক ইনফ্রাস্ট্রাকচার, সেইটা যারা আমার দেশে থাকার অনুমতি নেই তারা ইউজ করছে। এটা এক ধরনের ইকোনমিক কোলাপস হওয়ার জোগাড়। আমি সিকিউরিটির কথাতে তো পরে আসছি। আজকে সিকিউরিটি বিশাল বড় ইস্যু, আমরা অপারেশন সিন্দুর উপরে দেখে যাচ্ছি। কিন্তু দেখো, নোটিশে না এসে তুমি স্কুলে ঢুকতে যাবে, তোমার বদলে একটা রোহিঙ্গার ছেলে ঢুকছে। তুমি যে উদাহরণটা দিলে যে বাড়িতে যদি গেস্ট আসে আর যদি না বেরোয় তুমি কি করতে পারো, বিকজ তোমার হাতে আইন শৃঙ্খলা নেই, সেটা সরকারের হাতে। সামওয়ান হ্যাজ টু আইডেন্টিফাই এবং তাদেরকে বাইরের দরজা দেখাতে হবে। সেটাই 9 তারিখ এবং আজকে 2 দিন সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্টের স্ট্যান্ড আগে অন্যরকম ছিল, ডিটেনশন ক্যাম্প, তাদেরকে রাখতে হবে ইত্যাদি। এখন দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যে আমরা ধর্মশালা নই, আমরা একটা দেশ, আমরা যুগ যুগ ধরে অনেককে আহ্বান করেছি, কিন্তু তার একটা কন্ডিশন আছে। জাস্ট যে কেউ বর্ডার পেরিয়ে কোথাও কোনো নথিভুক্ত না করে ইউনাইটেড নেশনসের চার্টার অনুযায়ী, যদিও ভারত সাইন করেনি, ভারত কিন্তু এই রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বাংলাদেশকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে। এই রোহিঙ্গাদের বাংলাদেশে চলে যাওয়ার কথা, তাদের সেখানকার ক্যাম্পে। এখন যে পুশিংগুলো হয়েছে তাতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ রোহিঙ্গা যাদের কার্ড আছে বা কার্ড নেই, এই রকম রোহিঙ্গারা ভারতের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। জম্মুতে ধরা পড়ছে, বম্বেতে ধরা পড়ছে এবং ত্রিপুরাতে ট্রেনে করে যাচ্ছিল, তারা ধরা পড়েছে। এবং এরা আমাদের রোজগারকে নিয়ে নিচ্ছে। এরা না, আমাকে একটা কথা কৌশিক দা, একদম আমি আসছি, বিমল দা আসছি, আমাকে একটা জিনিস বোঝান। এই যে মণিশঙ্কর দা বারবার বলার চেষ্টা করছে, আপনি যখন বলছিলেন তখনও মাঝখানে বাটিন করে বলার চেষ্টা করছিল এটা দায়িত্ব কার, কেন্দ্রের দায়িত্ব নাকি? পাকিস্তানিদেরকে যখন গোটা দেশে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বললো যে যে রাজ্যে পাকিস্তানিরা আছে তোমাদেরকে আইডেন্টিফাই করে করতে হবে, পুলিশরা তো একেবারে দিন রাত ধরে পাকিস্তানি আইডেন্টিফাই করতে বসলো। সেটা যদি করতে পারে, রোহিঙ্গা আইডেন্টিফাই করতে কেন বসবে না? আমি মানছি এটা কেন্দ্রের দায়, কিন্তু কেন্দ্র যদি বলে তাহলে রাজ্যের কেন দায় নেই? একটা ভুল হচ্ছে। বিমলদা এক মিনিট বলে, হ্যাঁ কৌশিকদা বলে দিন, বিমলদা বলুন, তারপরে আমি ক্লোজিং করব। দু তিনটে চ্যালেঞ্জ আছে। প্রচণ্ড 4000 কিলোমিটার ওপর বর্ডার বাংলাদেশের সঙ্গে ভারতের, প্রচণ্ড পোরাস, কারো বাড়ির উঠোনের মধ্যে দিয়ে গেছে, কারোর পুকুরের ওপর দিয়ে গেছে। র্যাডক্লিফ লাইন যখন টানা হয়েছিল, দিল্লিতে বসে নিজের বেডরুমে বসে লাইন টেনে দিয়েছিল। মানুষের দুর্দশার কথা ভাবা হয়নি। বিএসএফ মানুষের বাড়ির উঠোনের ভেতরে ঢুকতে পারে না। বিএসএফের নিজস্ব কোনো কোর্ট নেই। বিএসএফ কাউকে যদি ধরেও তাহলে তাকে লোকাল কোর্টে, লোকাল থানার হেল্প নিয়ে কোর্টে নিয়ে যায়। সেইখানে তারপরে কি হয় সেটা বিএসএফ এর দায়িত্ব না। এই চ্যালেঞ্জগুলো আমি জাস্ট দুটো খুব ছোট্ট করে বলছি। এক, ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কেন্দ্রের যেরকম সরকার আছে রাজ্যেরও সরকার আছে, তারা যদি পরস্পরের সঙ্গে কোঅপারেট না করে তাহলে কিন্তু কোনোদিন সাফল্য আসবে না। আর দ্বিতীয় হচ্ছে, এই মুহূর্তে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং ইসলামিক ফান্ডামেন্টালিজম প্লাস টেরোরিজম যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু আমরা বিপদে আছি। কারণ এই বাংলাদেশে যা হচ্ছে তাতে আগামী দিনে টেরোরিস্ট উৎপাদনের কারখানায় পরিণত হবে। সেই কারখানার প্রোডাক্টগুলো সব এই দিকেই আসতে পারে। রাজ্য সরকার যদি সতর্ক না হয়, কেন্দ্র যদি সতর্ক না হয়, আমি বলবো কেন্দ্র সতর্ক আছে, এবার রাজ্যকে সতর্ক হতে হবে। তা এই সরকার আমার একদম সময় শেষ, আমার আর কাউকে সময় দেওয়ার অপশন নেই। অনেক ব্লেম করেছেন, কার্ড দায় কাহিনী আমরা অনেক আলোচনা করেছি। আমি জাস্ট একটা সিনেমার খুব পপুলার কোট দিয়ে শেষ করব। অজয় দেবগনের একটা সিনেমা ছিল, তাতে উনি বলেছিলেন, সম্ভবত হাকিকাত সিনেমার নাম ছিল,
যে বাড়িতে কুকুর আছে, কুকুর দুধ খেয়ে গেছে, তাতে তখন বলছেন যে দুধ কি ঢাক্কন খুলে কিউ না হোক, কুত্তে কত কুছ সারা হোনা চাইয়ে। কথাটা খুব দামি কথা, যে আজকে আমার বর্ডার দিয়ে ঢুকে পড়েছে, আমার অসাবধানতায় ঢুকে পড়েছে বলেই তার অধিকার জন্য যায় না আমার রাজ্যের ওপর, আমার দেশের ওপরে। আমার দেশবাসীরও দায় রয়েছে, প্রত্যেকটা রাজ্যের প্রশাসনের দায় রয়েছে, যে কুকুর আমার সর্বনাশ করছে তাকে উচিত শিক্ষা দেওয়া। ছোট্ট আর কত বলবেন? আপনি তো এটাই বলতে পারলেন না যে আপনি জমি কবে দেবেন? জমি জমি দায়িত্ব আমি বলছি কোন মণিশঙ্করদার জমি, মণিশঙ্করদার 150 কিলোমিটার জমি বলে একটা কথা আছে। বেশ এখনো কিছু বলতে পারছেন আমার সময় শেষ। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি একটা বড় খবর নিয়ে। সঙ্গে থাকুন। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার স্থানীয় কাউন্সিলর, বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার কাউন্সিলর সহ 3। টিটাগড়ে বিস্ফোরণে ওড়ে আবাসনের একাংশ। সকালেই আমরা লাগাতার সেই ছবি দেখিয়েছিলেন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পাশের বাড়ির টালির চালা। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH